নিউজ টুডেতে আপনাদের স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। আর এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত, এমনটাই জানিয়েছে বিচারক। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত, এমনটাই জানিয়েছেন বিচারক। শনিবার সঞ্জয় রায়ের কথায়, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেক্ষেত্রে তা ওখানে পড়ে থাকতো, আমাকে ফাঁসানো হচ্ছে। বিচারকের কথায়, সব প্রমাণ জমা পড়েছে, সেই প্রমাণের উপর ভিত্তি করেই দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও পাল্টা সঞ্জয় দাবি করেছে সে এই কাজ করেনি। তার বক্তব্য, যারা করেছে কেন ছাড়া হচ্ছে তাদের, কথা বলতে দেওয়ার আর্জিও জানায় সে। বিচারক জানান, সোমবার তিনি সঞ্জয়ের সব কথা শুনবেন। উল্লেখ্য, গত বছর 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। 13 আগস্ট সিবিআইকে এই মামলার তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 18 আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। গত 2রা সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। এরপর 14 সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আরজি করের চিকিৎসকের খুনের ঘটনায় এফআইআর করতে দেরি করা এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই। সুবিচার চেয়ে রাজ্য জুড়ে আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকেরা, অনশনও করেছেন চিকিৎসকদের অনেকেই। পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পর এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত হওয়ার আশ্বাস পাওয়ার পর তারা অনশন প্রত্যাহার করেন। যদিও তার কিছুদিনের মধ্যেই খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গত 7 আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে তারা চার্জশিট জমা দেয়। 4 নভেম্বর অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। 11 নভেম্বর থেকে শুনানি শুরু হয় এই মামলার। যদিও আদালতে ওঠার সময় সঞ্জয়ের দাবি ছিল তাকে ফাঁসানো হয়েছে। শনিবার সেই মামলার রায় দিল শিয়ালদহ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম নিহত। সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকায় পুলিশ এবং তাকে আটকাতে গুলি চালানো হয়। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম নিহত। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তার। শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক। সাজ্জাকের গায়ে 3টি গুলি লেগেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল। গুলি লেগেছিল তার বাঁ কাঁধে, হাতে এবং পায়ে। চিকিৎসা শুরুর পরেই তার মৃত্যু হয়। শনিবার সকাল 8:05 নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সাজ্জাক বিচারাধীন খুনের আসামি ছিলেন। গত বুধবার তাকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আবার জেলে ফেরানোর সময় সাজ্জাক কর্তব্যরত 2 পুলিশ কর্মীকে গুলি করে পালান। আদালত চত্বরে বিচারাধীন বন্দী কোথা থেকে পিস্তল পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই 2 পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ির মাটিগাড়ার হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এর জবাব আমরা দেব। পুলিশ ফোর্সের উপরে কেউ একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো। বুধবার আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার পর সাজ্জাকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সন্ধান দিতে পারলে পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। সাজ্জাকের আরও এক সঙ্গী আব্দুলকেও খুঁজছিল পুলিশ। তিনি সাজ্জাককে পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এখনও তার খোঁজ মেলেনি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল। সেখান থেকেই সাজ্জাককে গ্রেফতারের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে তিনি পালানোর চেষ্টা করেন। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিরোধী দলনেতা দিলীপ ঘোষ কি বললেন, শুনব। পশ্চিমবাংলায়
শাসকরা বলে আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, কেন করতে হচ্ছে? এই যে উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা, খুন, ধর্ষণ নিয়মিত বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতি মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। 20শে জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে তার প্রশাসনিক সভা হওয়ার কথা। আর সেই সভা থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি প্রায় 150 কোটি টাকার প্রজেক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে। তার মধ্যে আমরা মানুষকে বলেছিলাম জল প্রকল্প বিনা পয়সায় বিনামূল্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, বাড়ি বাড়ি পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল এবং বিনামূল্যে, এটা পেতে চলেছে প্রায় 50 কোটি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে মুর্শিদাবাদ পৌরসভা অত্যাধুনিক পরিষেবা দিতে প্রস্তুত। আমরা প্রায় 3,88,00,000 টাকার যে আপনাদের বাড়ির যে সেগ্রিগেট, যে ময়লা SWM এর যে প্রতিদিন আমাদের পৌরকর্মীরা ময়লা কালেক্ট করে, সেই ময়লাটা সেগ্রিগেট হবে, প্লাস্টিক আলাদা হবে, সার আলাদা, রাসায়নিক আলাদা হবে এবং আদার্স যে পদার্থগুলো সেগুলো আলাদা হবে। এর মেশিন বসছে 3,88,00,000 টাকা। এবং আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমাদের কাঠগোলার পাশে আমাদের নিজস্ব ল্যান্ড আছে প্রায় 15 বিঘা, সেটার বাউন্ডারি ওয়াল হচ্ছে 2,39,00,000 টাকা। তার সাথে সাথে আমরা পাচ্ছি 5খানা হসপিটাল, 35 লক্ষ টাকা করে 5টা হসপিটাল এবং একটা 1 কোটি টাকার হসপিটাল। এবং তার সাথে সাথে আমরা পাচ্ছি 72 কোটি টাকার প্রজেক্ট, যেটা হচ্ছে মা গঙ্গাকে পরিশ্রুত রাখতে হবে এবং ময়লা জল কোনোভাবে যেন মা গঙ্গায় না। আমরা গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্যের কাছ থেকে উদ্ধার হলো বোমা ও আগ্নেয়াস্ত্র। এখনো পর্যন্ত 3টি ড্রামে 53টি বোমা ও একটি আগ্নেয়াস্ত্র মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার আমডাঙ্গা থানার আইসির নেতৃত্বে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, জমি বিবাদকে কেন্দ্র করেই বোমা অস্ত্র মজুত করা হয়েছিল। আর এই ঘটনায় আমডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবু তালেব মণ্ডল সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের মারে চোটে মৃত্যু হয়েছে এক মহিলার। আর এই ঘটনায় কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা কোচবিহারের হরিণচওড়া এলাকায়। মৃত মহিলার নাম আমিয়া বিবি, বয়স 55। অভিযোগ, পরিবারের 3 জন সদস্যকে আটক করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশের মারের চোটেই মৃত্যু হয়েছে আমিয়া বিবি, এমনটাই দাবি করছে পরিবারের সদস্যরা। তাই ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন। সকলেই বলছেন শাস্তি চাই পুলিশের। এই দাবি সামনে রেখেই পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। ফের রোহিঙ্গা সন্দেহে কলকাতায় আটক মায়ানমারের 3 বাসিন্দা। শিয়ালদা স্টেশন থেকেই আটক করল জিআরপি। কোনো পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ। 20,000 টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদা স্টেশনে এক ব্যক্তি সহ 2 মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের। পরিচয়পত্র দেখতে চাইলে সবটা সামনে চলে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান। মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন তারা। এবার উঁচু বাঁধের ওপর থেকে নজরদারির চেষ্টা। কৈলাসহরে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বরাবর তৈরি হচ্ছে বাঁধ। রাতের বেলায় লুকিয়ে চুরিয়ে চলছে বাঁধ তৈরির কাজ। প্রায় 10 কিলোমিটার লম্বা বাঁধ তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই 3 কিলোমিটার বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে। বাঁধের ওপর তৈরি হচ্ছে পিচের রাস্তাও। বাঁধ নির্মাণ নিয়ে ভারতের সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি বাংলাদেশ সরকার। এবার নজরে আত্মাপ্রেম গিরি বাবা, ভক্তদের কাছে যিনি পরিচিত মাস্কুলার বাবা বা পেশিবহুল বাবা নামে।
গত সোমবার থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মেলা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের সেই শহরকে। এ বছরের মহাকুম্ভে সব মিলিয়ে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে ভক্তেরা জড়ো হয়েছেন শাহী স্নান করতে। পুণ্য স্নানের জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গত শনিবার থেকে সাধু সন্ন্যাসিনীরাও ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। এদের মধ্যেই অনেকেই নজর কেড়েছেন নানা কারণেই। আইআইটি বাবার পর এবার বাবা আত্মা প্রেমগিরি, ভক্তদের কাছে যিনি পরিচিত মাস্কুলার বাবা বা পেশিবহুল বাবা নামে। আত্মা প্রেম নামটি ভারতীয় সাধুদের মতো হলেও মাস্কুলার বাবা কিন্তু আসলে রাশিয়ার বাসিন্দা। বর্তমানে নেপালে থাকেন তিনি। মহাকুম্ভে আসা ৭ ফুট লম্বা দীর্ঘদেহী সেই সাধুর বেশ কয়েকটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, আর তারপরেই হইচই পড়েছে সমাজ মাধ্যমে। তার মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে হাত জড়ো করে রয়েছেন এক সন্ন্যাসী, তার পরনে গেরুয়া বসন, দুহাতের কবজিতে প্রচুর রুদ্রাক্ষের মালা, চওড়া কপাল, উপর থেকে লম্বা চুল কাঁধ অবধি নেমেছে, দাড়ি ঝুলছে বুক অবধি, সবুজাব মণিযুক্ত চোখের চাহিনিও তীক্ষ্ণ। তবে সবচেয়ে নজর পড়ার মতো লম্বা চওড়া সেই বিদেশি বাবার সুঠাম দেহ, আর সেই কারণেই নাকি তার নাম মাস্কুলার বাবা। উল্লেখ্য, মাস্কুলার বাবার ভক্তদের একাংশ তাকে ভগবান পরশুরামের আধুনিক অবতার বলে দাবি করেন। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম। বিশাল দেহী মাস্কুলার বাবা দেখতে ভয়ঙ্কর হলেও তার মুখে কিন্তু সবসময় হাসি লেগেই থাকে। ভালোবাসেন শরীর চর্চা করতে, দিনের অনেকটা সময় শরীর চর্চা করেই কাটে তার। মাস্কুলার বাবা বর্তমানে নেপালে থাকেন। প্রায় ৩০ বছর ধরে জুনা আখড়ার সঙ্গে যুক্ত মাস্কুলার বাবা। অতীতে পেশায় শিক্ষক ছিলেন তিনি। তবে সনাতন ধর্ম সম্পর্কেই জানতে ৩ দশক আগে কেরিয়ার ছেড়ে আধ্যাত্মিকতার পথে পা বাড়ান মাস্কুলার বাবা। চলে আসেন রাশিয়া ছেড়ে। সম্প্রতি মহাকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছেছেন তিনি। সেখানেই নজর কেড়েছে তার সুঠাম চেহারা। তবে শুধু মাস্কুলার বাবা নন, মহাকুম্ভে নজর কেড়েছেন অদ্ভুত নামী অনেক সাধু। সম্প্রতি হইচই পড়েছিল আইআইটি বাবাকে নিয়েও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।